আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। আমাদের বিষয় হচ্ছে যে তিস্তা নিয়ে কঠোর আপত্তি দিল্লির, চীনের হুঁশিয়ারি। আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করেছেন। এটা নিয়ে চীনের পররাষ্ট্র দফতর বেইজিং এ প্রতিক্রিয়া দিয়েছে। দুই দেশের সম্পর্ক আকাশ স্পর্শ করবে বলে অভিহিত করা হয়েছে। একইভাবে ঢাকাস্থ চীনের দূত ইয়াও ওয়েন তিনিও এই দুই দেশের সম্পর্কের নবায়নকে ঐতিহাসিক হিসেবে দেখছেন। তবে খানিকটা রয়ে সয়ে সময় নিয়ে প্রতিক্রিয়া জানালো দিল্লি। কি বললো আজকে দিল্লি সেটা কিন্তু আমাদের জানা দরকার। ইতোমধ্যে দিল্লির গণমাধ্যমগুলো যা বলেছে সেই সম্পর্কে আমরা জেনেছি। দেখুন দিল্লির গণমাধ্যমের খবরের কাট আমি দেখাচ্ছি। তবে আজকে কি বলল ভারতের পররাষ্ট্র দফতর সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে তারেক রহমানের সফরের পর আনুষ্ঠানিকভাবে এই প্রথম প্রতিক্রিয়া দেখালো দিল্লি। সেই প্রতিক্রিয়া আমরা একটু জেনে নিতে চাই। দিল্লি কি ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তিস্তা মহাপরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তিস্তা মহাপরিকল্পনা, এটা তো আমরা সবাই জানি এটা আমাদের একান্তই নিজস্ব বিষয়। এটা ভারত বা চীনেরও কোনো বিষয় নয়। দেখুন প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ ইতিমধ্যে অনড় অবস্থান প্রকাশ করেছে। বাংলাদেশের আহ্বানে বেইজিং এই প্রকল্পে যুক্ত হয়েছে। কিন্তু আজকে প্রেস ব্রিফিং করে নয়াদিল্লির তরফ থেকে এই প্রকল্পে চীনের অংশগ্রহণটাকে নেতিবাচক হিসেবে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে এবং উদ্বেগও প্রকাশ করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তিস্তা প্রকল্পের বিষয়ে ভারতের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও অবস্থান ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে। কি অবস্থান, কি দৃষ্টিভঙ্গি, কি মনে হয় আপনাদের? আজকে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং এ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিস্তা নদীর কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট মানে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন। নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের উন্নয়ন সহযোগিতা পারস্পরিক বোঝাপড়া এবং নিয়মিত আলোচনার ভিত্তিতে পরিচালিত হয়। বাংলাদেশের বিভিন্ন প্রকল্পের জন্য ভারতের উন্নয়ন সহায়তা মূলত একটি যৌথভাবে সম্মত রোড ম্যাপের উপর ভিত্তি করে চলে, যা নিয়মিত পর্যালোচনা করা হয়। কি বলছে? সেই 17 বছরের পুরনো কাসন্দি আবারও বাজানো শুরু হয়েছে নিঃসন্দেহে। দেখুন কি বলছে, বাংলাদেশের বিভিন্ন প্রকল্পের জন্য ভারতের উন্নয়ন সহায়তা মূলত একটি যৌথভাবে সম্মত রোড ম্যাপের উপর ভিত্তি করে চলে। তার মানে বলতে চাচ্ছে যে তিস্তা প্রকল্পের উন্নয়ন মূলত দুই দেশের যৌথভাবে একমত হওয়ার যে রোডম্যাপ সেটার উপর ভিত্তি করে চলবে এবং এটা আসলে নিয়মিত পর্যালোচনার মাধ্যমে দুই দেশ এই বিষয়ে করণীয় পদক্ষেপগুলো ঠিক করে। তো খুবই স্পর্শকাতর মন্তব্য এবং ইতোমধ্যে বাংলাদেশে আহ এই যে প্রতিক্রিয়া সেটি পৌঁছে দেওয়া হয়েছে দিল্লির তরফ থেকে, এটা পৌঁছে দেওয়া হয়েছে। 17 বছর আসলে অনেক কিছু হয়েছে বাংলাদেশকে ঘিরে। বলা যায় যে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছিলাম ভারতের কাছে। তো দেখুন এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেছেন যে তিস্তা নদী প্রকল্পের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি ইতিমধ্যেই বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে। তিস্তা ইস্যু নিয়ে আমাদের সামগ্রিক নীতি নির্ধারণে আমরা এই সংক্রান্ত সাম্প্রতিক সমস্ত পরিস্থিতি ও নতুন অগ্রগতিকে বিবেচনায় রাখবো। এখন নয়াদিল্লির সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে যে এই তিস্তা প্রকল্পে চীনের প্রত্যক্ষ অংশগ্রহণ। আমরা সবাই জানি যে তারেক রহমান বেইজিং এ গিয়ে এবং আমাদের জাতীয় সংসদে এটিকে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন এবং এটি তার ভাষায় যে এই মহাপরিকল্পনা যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। চীন সরকার দাবি করেছে যে বাংলাদেশের সঙ্গে তাদের যে এই পানি সম্পদ সহযোগিতা এতে তৃতীয় কোনো দেশের ক্ষতি হওয়া বা তার লাভবান হওয়ার বিষয় নয়। এটা ভারতের কৌশলগত নীতি নির্ধারকরা তাদের ঘরের কাছে বেইজিং এর প্রভাব বিস্তার হিসেবে দেখছেন। চীন ইতিমধ্যে স্পষ্টভাবে জানিয়েছে যে তৃতীয় কোনো দেশের মানে ভারতের নাক না গলানো উচিত। এটা বাংলাদেশের আহ্বানে চীনের অংশগ্রহণ বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য। কিন্তু রণধীর জয়সওয়াল যে বললেন যে ইতিমধ্যে বাংলাদেশকে এই বিষয়ে জানানো হয়েছে। তো কি জানানো হয়েছে? প্রথম
দিল্লি জানাচ্ছে যে নাম্বার ওয়ান, এই প্রকল্পে যদি কাজ করতে হয় তাহলে দিল্লি এবং ঢাকা যৌথভাবে একমত হয়েই কাজ করা দরকার। বিগত সময়ে এই ধরনের রোড ম্যাপের উপর ভিত্তি করে দুই দেশ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিস্তার বিষয়ে স্পষ্ট হওয়া উচিত। এক, দুই নাম্বার কি বলছে যে, দুই নাম্বার প্রতিক্রিয়া হচ্ছে যে দিল্লি মনে করছে যে এটা আসলে তাদের ঘরের কাছে বেইজিং এর প্রভাব বিস্তারের একটা চেষ্টা, এর মধ্য দিয়ে তাদের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে। তো দেখুন, দুটো বিষয়ের জবাব কি? এই জবাব কি এখনো ঢাকা দিল্লিকে দিয়েছে? আজকে রণধীর জয়সওয়াল যেটি বললেন যে বাংলাদেশকে দিল্লির উদ্বেগের কথা জানানো হয়েছে। প্রথম বিষয় হয়েছে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দিল্লির সঙ্গে ঢাকার এমন কোনো এগ্রিমেন্ট নেই যে বাংলাদেশের নিজস্ব কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের মতামত নিতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, বাংলাদেশের কোনো অবকাঠামোতে চীন, পাকিস্তান, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র যদি অংশগ্রহণ করে তাতে দিল্লির নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কেন? আমরা তো আমাদের দেশের অভ্যন্তরে, আমাদের সীমানায় আমরা কাজ করছি, আমাদের জনগণের প্রয়োজনে। সেখানে দিল্লির উদ্বেগ মানে আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন, এটা নিশ্চিত করেই বলা যাচ্ছে। দিল্লি এ কারণেই উদ্বেগ জানাচ্ছে যে দীর্ঘদিন ধরে তাদের অনীহার কারণে এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনা আটকে ছিল। কিন্তু যেহেতু ২৪-এর গণ অভ্যুত্থানের পর আমাদের কূটনীতি এক পাক্ষিক জায়গায় আটকে নেই, বরং বহুপাক্ষিক, বহুমাত্রিক, বহুবর্ণিল জায়গায় আমরা পৌঁছানোর চেষ্টা করছি, সেই জায়গায় চীনের সঙ্গে আমাদের সম্পর্কের বিস্তৃতি ঘটা। এই যে দিল্লির নীতি, এই নীতিটাই আসলে বাংলাদেশের মানুষ খুব নেতিবাচক চোখে দেখে। দিল্লি তার জায়গা থেকে এক চুলো সরেনি। গত ১৭ বছরে যে ধরনের চিন্তা করত, সেই ধরনের চিন্তাই কিন্তু রণধীর জয়সওয়াল প্রকাশ ঘটালেন যে তিস্তা প্রকল্পে চীনের অংশগ্রহণে তাদের প্রবল আপত্তি। তার মানে এটা স্পষ্ট হয়ে গেল যে আওয়ামী লীগ সরকার চীনের সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে যে কাজ করতে চেয়েছিল, শেষ পর্যন্ত কাজ করেনি। তার পেছনে দিল্লির হাত সুস্পষ্টভাবে ছিল। এখন দেখুন, ১৬ বছরে দিল্লি যে নীতিতে বাংলাদেশের উপর আগ্রাসন চালিয়েছে, গণ অভ্যুত্থানের পর আত্মপর্যালোচনার মাধ্যমে সেই নীতিতে তো পরিবর্তন আনা উচিত ছিল। ভাবা দরকার ছিল বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা এখনো আমরা দেইনি। তিস্তার পানি বন্টন যথাযথভাবে হয়নি। ভারত থেকে যেসব আন্তর্জাতিক নদী বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে গেছে, সেই সব নদীর পানি এখনো আমরা যথাযথভাবে পাচ্ছি না বা চুক্তি মোতাবেক দিচ্ছে না দিল্লি। তো তারপরেও দিল্লি বলছে যে বাংলাদেশের নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে হলে ভারতের মতামত নেওয়া উচিত। এটা কি ধরনের মন্তব্য? এটা কি এক ধরনের ধৃষ্টতা নয়? স্বাধীনতা, সার্বভৌমত্ব পূর্ণ একটি রাষ্ট্র, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশ স্বাধীন হয়েছে, লাখ লাখ মানুষ জীবন দিয়েছে, সেই দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করার এটি কি একটা উদাহরণ না? এটা কি একটা সফট স্টেট না? যে দিল্লি বলছে যে তার উন্নয়ন প্রকল্পে যেসব অংশীদারিত্ব রয়েছে দিল্লির, সেসব ক্ষেত্রে বাংলাদেশের উচিত ভারতের মতামত নেওয়া বা একমত হয়ে পরিকল্পনা বা রোড ম্যাপ অনুযায়ী পরিচালনা করা। দেখুন, তো সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি যে দিল্লির মনোভাব এক চুলো পরিবর্তন হয়নি। কিন্তু বাংলাদেশ তো ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করবে। সুতরাং এই জায়গা থেকে সরে আসার কি কোনো সুযোগ রয়েছে আমাদের? নিশ্চয়ই নেই। ইতোমধ্যে সরকার প্রধান তারেক রহমান তিনি বেইজিং এ যেমন বলেছেন, একইভাবে আমাদের জাতীয় সংসদেও বলেছেন। তো এত কিছু বলার পরে সেই জায়গা থেকে ইউটার্ন করার উপায় কি?
তারেক রহমান বেইজিং এ গিয়ে বলেছেন যে নদী, খাল ও সেচ অবকাঠামোতে বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে দেশের দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনা সংকটের স্থায়ী সমাধান করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল সীমান্তবর্তী বাংলাদেশের রাজশাহী ও রংপুর অঞ্চলে পানির তীব্র সংকট একটি বড় উদ্বেগের কারণ এবং সরকার নিরলসভাবে এই সংকট নিরসনে কাজ করছে। দেখুন, দীর্ঘ ১ দশকেরও বেশি সময় ধরে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি ঝুলিয়ে রেখেছে নয়াদিল্লি। ঢাকা তিস্তার পানি ন্যায্য অংশ দাবি করে আসলেও ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের আপত্তির অজুহাতে তা বারবার থমকে গেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ নিজের স্বার্থে চীনের সহায়তায় নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা এগিয়ে নেওয়ার যে নীতিগত ও সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে তা আধিপত্যবাদী ভারতের জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেখুন, ভারতের পশ্চিমবঙ্গে এখন বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। এতদিন নয়াদিল্লির তরফ থেকে বলা হয়েছে যে তাদের বিপরীত সরকার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকবার কারণেই তিস্তা চুক্তিটি করা যাচ্ছে না। কিন্তু এখন শুভেন্দু অধিকারীর সরকার তো ক্ষমতায় এসেছে, তাহলে এই ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল ঘোষণা দিয়ে বলা যে এতদিন ধরে বাংলাদেশের প্রতি আমরা যে ন্যায্যতা দেখাতে পারিনি, এখন দেখাবার সুযোগ এসেছে, সুতরাং আমরা তিস্তার পানির ন্যায্য হিস্সা বাংলাদেশকে বুঝিয়ে দেব। এই স্টেটমেন্টও তো সম্পর্ক উন্নয়নের একটা শ্রুতিগাগার হতে পারত, কিন্তু কি হলো? আজকে রণধীর জয়সওয়াল যে মন্তব্যটি করেছেন, সেই মন্তব্য তো আসলে আমাদের গ্রহণ করার মতো না, কোনো উপাদানই নেই গ্রহণ করার মতো। আমি আবারও এই মন্তব্যটি পড়ে এই আলোচনা শেষ করতে চাই। তিনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের উন্নয়ন সহযোগিতা পারস্পরিক বোঝাপড়া এবং নিয়মিত আলোচনার ভিত্তিতে পরিচালিত হয়। ১৭ বছরের ঘটনা তিনি বলছেন। বাংলাদেশের বিভিন্ন প্রকল্পের জন্য ভারতের উন্নয়ন সহায়তা মূলত একটি যৌথভাবে সম্মত রোড ম্যাপের উপর ভিত্তি করে চলে, যা নিয়মিত পর্যালোচনা করা হয়। তার মানে আপনি সেই ১৭ বছর আগের নীতি ধরে রেখেছেন। খুবই দুঃখজনক। সরি রণধীর জয়সওয়াল, সরি দিল্লি। আপনাদের নতুন করে ভাবা উচিত। ভারতের মানুষকে বাংলাদেশের মানুষ, জনগণ শ্রদ্ধা করে, ভালোবাসে। একইভাবে ভারতের জনগণও বাংলাদেশকে ভালোবাসে। কিন্তু আপনারা যে নীতির পাহাড় তৈরি করেছেন, যে নীতির আগ্রাসন চাপিয়ে দিতে চান, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একবার আত্মসমালোচনা করুন। দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।